গল্পের নাম মিস্টার মাঙ্কি ম্যান। পর্ব ২। লেখিকা আতিয়া দিবা। মেয়ের স্কুল ব্যাগে টিফিন বক্স খুঁজতে গিয়ে হাতে মিলল প্রেগন্যান্সি কিট। রেহানা কল্পনাও করেননি তার এতটুকুন মেয়ের স্কুল ব্যাগ থেকে এমন ভয়াবহ কিছু খুঁজে পাবেন। বিছানায় কুকুরে থাকা নিয়তির পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে ততক্ষণে। সে চোখ দুটো শক্ত করে বুজে রইল। তবুও তার চোখের পাতাগুলো কাঁপতে লাগল। রেহানা এখনও ভ্রুকুচকে ব্যবহৃত প্রেগন্যান্সি কিটের দিকে তাকিয়ে আছেন। সেখানে স্পষ্ট দুটো গা লাল দাগ। একদম সমান্তরাল। নিখুঁত। রেহানার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল মুহূর্তেই। হৃৎপিণ্ডের স্পন্দন যেন থমকে গিয়ে আবার দ্বিগুণ গতিতে ধুপধুপ করতে লাগল। তিনি কিটটা হাতে নিয়ে নিয়তির দিকে ঘুরলেন। তার চোখ দুটো চরকগাছ। ঠোঁট দুটো সামান্য ফাঁকা হয়ে গেছে। কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তিনি একবার কাঠিটার দিকে তাকাচ্ছেন। আর একবার নিয়তির দিকে তাকাচ্ছেন। নিয়তিগু। রেহানার গলা দিয়ে যে আওয়াজটা বের হল তা যেন তার নিজের কণ্ঠ নয়। কেমন ভাঙা শোনাল। নিয়তি চোখ মেলল না। আলগোছে ঠোঁট কামড়ে ধরল। রেহানা ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলেন। তার হাত কাঁপছে। তিনি নিয়তির গায়ের কম্বলটা পুরোপুরি সরিয়ে দিলেন। নিয়তির ১২ বছরের শরীরটা জবুৎবু হয়ে পড়ে আছে। ফ্রকের হাতাটা কনুই পর্যন্ত গুটানো। ফর্সা হাতপাগুলো জ্বরে আরও ফ্যাকাশে দেখাচ্ছে। নিয়তি, চোখ খোল মা। এইদিকে তাকা গু। রেহানার কণ্ঠে এবার ভয়ের স্পষ্ট ছাপ। রাগ নয়, বরং এক চরম অনিশ্চয়তা ঝরে পড়ছে তাতে। নিয়তি অনেক সময় ধরে বুকে সাহস জুগিয়ে বহু কষ্টে চোখ মেল। মায়ের ভয়ার্ত মুখটা দেখে তার বুকটা ভেঙে যেতে চাইল। রেহানা কাঠিটা নিয়তির চোখের সামনে ধরলেন। তার হাত তখনও কাঁপছে। এটা কি মা? এটা তোর ব্যাগে কেন? তুই তুই এটা কোথায় পেলি? নিয়তি কোনো কথা বলল না। সে শুধু মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে বালিশে পড়তে লাগল। কথা বলছিস না কেন? এটা কিসের কাঠি আমি জানি না ভাবছিস? রেহানা বিছানার উপর বসলেন। তিনি নিয়তির কাঁধ দুটো শক্ত করে ধরলেন। রেহানা মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। না, এটা অসম্ভব। তার মেয়ে ক্লাস 6-এ পড়ে। সে তো এখনও ফ্রক পরে ঘুরে বেড়ায় তাদের সামনে। বিকেল হলে কার্টুন দেখার জন্য বায়না ধরে। সে এসবের কি বোঝে? নিশ্চয়ই রাস্তা থেকে ও কুড়িয়ে পেয়েছে। বল মা, এটা কার? নাকি তুই রাস্তায় কুড়ায় পাইছিস? সত্যি করে বল, আমি তোকে কিচ্ছু বলব না। রেহানার গলায় এক চরম আকুতি। তিনি যেন নিয়তির মুখ থেকে শুনতে চাইছেন যে এটা তার নয়। তিনি তার মেয়েকে যে শিক্ষা দিয়েছেন, যে মূল্যবোধ দিয়ে বড় করেছেন, তার উপর উনার অগাধ বিশ্বাস। উনার মেয়ে এমন কোনো কাজ করতেই পারে না। নিয়তি এবার ডুকরে কেঁদে উঠল। সে মাথা নেড়ে বলল, না মা, কুড়িয়ে পাই নাই। তবে তবে এটা তোর ব্যাগে কেন? রেহানার গলার স্বর এবার একটু চড়ল। তুই কি কোনো ছেলের সাথে গি? রেহানা নিজের মুখটা চেপে ধরলেন। নিজের মেয়ের নামে এই উচ্চারণ করতেও জিহ্বা কেঁপে উঠছে। তোর কি কোনো বন্ধু আছে? কোচিংয়ের কোনো ছেলে? কেউ তোকে জোর করেছে? বল মা, আল্লাহর দোহাই লাগে, সত্যিটা বল। আমার বুকটা ফেটে যাচ্ছে। নিয়তি মায়ের হাত দুটো জড়িয়ে ধরল। কান্নায় তার শ্বাস আটকে আসছে। সে বারবার মাথা নাড়তে লাগল। না মা, কোনো ছেলে না। আমার কোনো ছেলে বন্ধু নেই। আমি কোনোদিন কোনো ছেলের সাথে কথাও বলি না। তাহলে এটা কি? তুই মিথ্যা বলছিস নিয়তি। তুই আমার সাথে চাতুরি করছিস। রেহানার চোখ দিয়ে এবার বাঁধভাঙা জল নেমে এলো। সম্ভ্রান্ত পরিবারের আদর্শের যে দেয়াল তিনি এত বছর ধরে যত্ন করে গড়ে তুলেছিলেন তার গায়ে যেন এবার প্রথম ফাটলটা ধরল। আমি মিথ্যা বলছি না মা গু। নিয়তি কাঁচতে কাঁচতে বিছানায় শুয়ে পড়ল আবার। তাহলে নাম বল। কে সে? কার এত বড় সাহস? তুই না বললে আমি এখনই তোর বাবাকে ডাকব। রেহানা উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। বাবা? আসলাম সাহেবের নাম শোনা মাত্রই নিয়তির ভেতরের সমস্ত শক্তি যেন লোপ পেয়ে গেল। বাবা জানতে পারলে নিজেকেই হয়তো শেষ করে দেবেন। নিয়তি আর পারল না। সে বিছানা থেকে উঠে মায়ের পা দুটো জড়িয়ে ধরল।
নিয়তির কম্পিত কণ্ঠস্বর নিবদ্ধ বাতাস চিরে মায়ের কানে পৌঁছাল। মা! মামা শফিক মামা! রেহানা জমে গেলেন। তার পায়ের নিচের মেঝেটা বোধহয় আচমকা উধাও হয়ে গেছে। তিনি যেন এক অন্তহীন শূন্যতায় তলিয়ে যাচ্ছেন প্রতিক্ষণে। কি বললি? রেহানার কণ্ঠস্বর এবার আর শোনা গেল না। শুধু ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল। নিয়তি মায়ের পায়ের উপর মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগল। ওই যে সেদিন দুপুরে তুমি আর বাবা বাইরে গেলা। ওদি! নিয়তি আর শেষ করতে পারল না। তার আগেই হাউমাউ করে কেঁদে উঠল। রেহানা বেগম মেয়ের কাছ থেকে আলগোছে নিজের পা সরিয়ে নিলেন। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে এক্ষুনি। শফিক! এই 12 বছরের নিষ্পাপ মেয়েটার উপর। রেহানার মাথার ভেতর একটা তীব্র ঝাঁকুন অনুভূত হল। তার পাকস্থলী উল্টে বমি আসতে চাইল। এক নিমেষে রেহানার চেনা পৃথিবীটা এক জঘন্য পঙ্কিল নরকে পরিণত হল। তিনি নিজের চুল মুঠো করে ধরলেন। চিৎকার করে কাঁদতে চাইলেন। কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। বুক চিরে শুধু একটা গোঙানির মতো শব্দ বের হতে লাগল। রেহানা নিয়তির দিকে তাকালেন। মেয়েটা এখনও বিছানায় শুয়ে কাঁপছে। শব্দ করে কাঁদছে। রেহানা আর ওই ঘরে থাকতে পারলেন না। তিনি উন্মাদিনীর মতো ঘর থেকে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমে আসলাম সাহেব তখন সোফায় বসে সকালের পত্রিকা পড়ছিলেন। হাতে চায়ের কাপ। আজকেও একটা ধর্ষণের খবর ছেপেছে পত্রিকায়। এসব খবর পড়ে উনার মনটা বড় খারাপ হয়ে যায়। আজও তিনি দীর্ঘশ্বাস ফেললেন। চোখ থেকে চশমা সরিয়ে মাথা নিচু করে বসে রইলেন ক্ষণিককাল। রেহানা ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। তার চুলগুলো ততক্ষণে বেশ উস্কো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। পুরো শরীরটা থরথর করে কাঁপছে। তার হাতের মুঠোয় এখনও শক্ত করে ধরা সেই প্রেগন্যান্সি কিটটা। আসলাম সাহেব ভ্রু কুঁচকে চশমা পরলেন। রেহানার এই রূপ তিনি এই দীর্ঘ বছরের সংসার জীবনে কোনোদিন দেখেননি। কি হয়েছে রেহানা? এভাবে দাঁড়িয়ে আছো কেন? নিয়তির জ্বর বেড়েছে? আসলাম সাহেব পত্রিকাটা টেবিলের উপর রাখলেন। রেহানা কোনো উত্তর দিলেন না। তিনি ধীর পায়ে আসলাম সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। উনার অবশ হাতটা টেবিলের উপর প্রসারিত করলেন। হাতের মুঠোটা খুলতেই কিটটা টেবিলের উপর টক জাতীয় একটা শব্দ করে পড়ে গেল। আসলাম সাহেব ভ্রু কুঁচকে সেদিকে তাকালেন। জিজ্ঞাসু চোখে রেহানার দিকে পুনরায় তাকালেন। রেহানা এবার পুরোপুরি ভেঙে গেলেন। চিৎকার করে কেঁদে উঠলেন। অস্ফুট স্বরে শুধু বললেন, সে শফিক। আসলাম সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তিনি ঝট করে উঠে দাঁড়ালেন। কি আবোলতাবোল বকছে রেহানা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আসলাম সাহেবের কণ্ঠস্বরে অবিশ্বাস। রেহানা সোফায় ধপাস করে বসে পড়লেন। চিৎকার করে বলতে লাগলেন, আমি ওকে খুন করে ফেলব। ওকে আমি বাঁচতে দিব না। ওকে আমি খুন করে ফেলব। আসলাম সাহেবের চোখ দুটো সরু হয়ে গেল। তিনি আপনমনেই বলতে লাগলেন, কি বলছো তুমি? শফিক! আমাদের শফিক! এখন কি হবে রেহানা? আমাদের মেয়ের কি হবে? আমার সম্মানের পরোয়া আমি করি না। কিন্তু আমার মেয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে কিভাবে মাথা উঁচু করে চলবে? কিভাবে? অর্ধপাগল অবস্থায় রেহানা উত্তর দিলেন, পুলিশকে জানাতে হবে। পাগল হয়েছ তুমি? আসলাম সাহেব ঝট করে মাথা তুললেন। পুলিশে জানাবে? জানো তাহলে কি হবে? কোর্ট কাচারি হবে। খবরের কাগজে নিয়তির নাম আসবে ছবিসহ। আমার মেয়ের ভবিষ্যৎ আরও কুৎসিত করে দিবে ওরা। বাঁচতে দিবে না ওকে। প্রাণ ভরে দম নিতে দিবে না। তাহলে কি করব এখন আমরা? আসলাম সাহেব ভেজা চোখজোড়া মুছে বললেন, আগে মেয়েটাকে জানে বাঁচাতে হবে তো। মেয়েটা আমার এই ধকল শীতে পারলে হয়। রেহানা দৌড়ে স্বামীকে গিয়ে জড়িয়ে ধরলেন। আসলাম সাহেব নিজেও এই প্রথম বোধহয় শব্দ করে কাঁদছেন। হাসপাতালের সাদা দেয়ালগুলোর দিকে নিয়তি এক দৃষ্টিতে চেয়েছিল। সে যেন সবার মাঝে থেকেও নেই। শুধুমাত্র শরীরটা রয়েছে। মনটার অস্তিত্ব বিলীন। শীতাত নিয়ন্ত্রিত ঘরে ঠান্ডা বাতাস নিয়তির 103 ডিগ্রি জ্বরে পুড়তে থাকা শরীরে ধারালো ছুরির মতো বিঁধছিল। রেহানা বেগম মেয়ের হাতটা শক্ত করে ধরে রেখেছেন। আসলাম সাহেব দূরবর্তী এক কোণে দাঁড়িয়ে আছেন। তার চোখ জোড়া মেঝেতে নিবদ্ধ।
সামাজিক পরিচিতি আড়াল করতে তারা নিয়তিকে শহরের একদম শেষ প্রান্তের এক নিরিবিলি ওয়ান-স্টপ ক্লিনিকের নামী গাইনোকোলজিস্ট ডা. সুরাইয়া রহমানের কাছে নিয়ে এসেছেন। ভেতরে আসুন। নার্সের ডাক শুনে রেহানা নিয়তিকে টেনে তুললেন। নিয়তির দুর্বল পা জোড়া কাঁপছিল। মায়ের উপর ভর দিয়ে সে কোনোমতে আল্ট্রাসনোগ্রাফি কক্ষের সেই উঁচু বেডটায় গিয়ে শুল। ডা. সুরাইয়া একজন মাঝবয়সী নারী। নিয়তির বয়স আর ফ্যাকাশে মুখটা দেখেই তার অভিজ্ঞ চোখ অনেক কিছু অনুমান করে নিয়েছিল। নার্স নিয়তির ফ্রকটা পেটের উপর টেনে তুলে ঠান্ডা জেলটা মেখে দিল। নিয়তি সামান্য শিউরে উঠল। মেশিনের প্রোবটা পেটে ঘুরতেই মনিটরের কালো পর্দায় আবছা কিছু প্রতিচ্ছবি ভেসে উঠল। ডা. সুরাইয়া কিছুক্ষণ মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তারপর 3D মোড অন করতেই স্ক্রিনে একটা ছোট্ট তরলপূর্ণ থলি আর তার ভেতরে বিন্দুর মতো একটা অবয়ব স্পষ্ট হয়ে উঠল। ডা. সুরাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে প্রোবটা সরিয়ে নিলেন। নিয়তির পেটটা টিস্যু দিয়ে মুছে দিতে দিতে বললেন, মা, তুমি এই নার্স আপুর সাথে বাইরে গিয়ে বসো। আমি তোমার আব্বু আম্মুর সাথে একটু কথা বলি। এরপর নার্সের দিকে তাকিয়ে ইশারা করলেন সুরাইয়া। নিয়তি ঘর থেকে বেরিয়ে যেতেই ডা. সুরাইয়া আসলাম সাহেব ও রেহানাকে নিজের ডেস্কের সামনে বসালেন। অত্যন্ত নিচু গলায় শুরু করলেন, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নিয়তি গর্ভবতী। তবে একেবারেই ইনিশিয়াল স্টেজ। 5 সপ্তাহ চলছে। আসলাম সাহেব চেয়ারে সোজা হয়ে বসলেন। রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, আপা, কোনো উপায় কি আছে? ও তো একদম বাচ্চা, মাত্র ক্লাস 6-এ পড়ে। ডা. সুরাইয়া আসলাম সাহেবের দিকে এক পলক তাকিয়ে রেহানার দিকে ফিরলেন। বললেন, টার্মিনেশন অবশ্যই সম্ভব। তাছাড়া ওর যা বয়স, এই পরিস্থিতিতে সেটাই একমাত্র যৌক্তিক সমাধান। 12 বছরের একটা বাচ্চার শরীর এখনও মা হওয়ার জন্য পরিপক্ব নয়। যেহেতু এটা একেবারেই প্রাথমিক পর্যায়, তাই আমরা দুটো পদ্ধতিতে সলিউশন আনতে পারি। তিনি টেবিলের উপর রাখা একটা প্যাডে কলম দিয়ে লিখতে লিখতে বুঝিয়ে বলতে লাগলেন, যেহেতু এখনও মাত্র 7 সপ্তাহের কম সময়, তাই আমরা নির্দিষ্ট কিছু রেজিস্টার্ড ওয়ান টাইম এমআর কিট বা ওষুধের কম্বিনেশন ব্যবহার করতে পারি। এটি প্রাকৃতিক নিয়মে ব্লিডিংয়ের মাধ্যমে গর্ভপাত ঘটায়। এর জন্য হাসপাতালে ভর্তি হতে হবে না, আবার জটিলতাও কম। আর যদি ওষুধের মাধ্যমে না হয়, তবে আমাদের একটা ছোট ডেকেয়ার প্রসিডিউর করতে হবে। সামান্য লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে জরায়ুর মুখ হালকা বড় করে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে জরায়ু পরিষ্কার করে দেওয়া হয়। এতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। চাইলে সেদিনই ওকে বাসায় নিয়ে যেতে পারবেন। ডা. সুরাইয়া কলমটা থামিয়ে এবার সোজা হয়ে বসলেন। বললেন, দেখুন, ওর বয়স খুব কম। ও এখন তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আমি প্রথমে ওষুধের কোর্সটাই দেব। যদি তাতে কাজ না হয়, তবেই আমরা অন্য প্রসিডিউরে যাব। আজ থেকেই ওষুধ শুরু করতে হবে। রেহানা বেগম শুকনো চোখে বললেন, ডাক্তার, আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? ওর কোনো বড় ক্ষতি হবে না তো? সুরাইয়া বললেন, শারীরিক ক্ষতিটা আমরা সঠিক পরিচর্যা দিয়ে সারিয়ে তুলতে পারব। কিন্তু নিয়তির ভেতরের যে মানসিক ধকল, যে ট্রমা বাসা বেঁধেছে, সেটা সারানো অনেক কঠিন। এই বয়সে ওর জরায়ু যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি ক্ষত তৈরি হয়েছে ওর মনে। ওকে বকাঝকা করবেন না প্লিজ। আমি অনুরোধ করে বলছি, ওর পাশে ছায়ার মতো থাকবেন। এবার তিনি প্রেসক্রিপশনটা আসলাম সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন, আমি ওষুধ লিখে দিয়েছি। প্রসেসটা শুরু হলে তীব্র পেটে ব্যথার সাথে ব্লিডিং হতে পারে। ভয়ের কিছু নেই, তবে অতিরিক্ত কিছু হলে সরাসরি আমাকে কল দেবেন। আর হ্যাঁ, ডাক্তার একটু থামলেন। তার চোখ দুটো সামান্য কঠোর হল। তিনি জিজ্ঞেস করলেন, আইনি পদক্ষেপের কথা ভাবছেন তো? এই অপরাধের কিন্তু বিচার হওয়া দরকার। আসলাম সাহেব প্রেসক্রিপশনটা হাতে নিলেন। ডাক্তারের শেষ প্রশ্নটার উত্তরে তিনি সামান্য হাসলেন। বললেন, দেশে আইন আছে ডাক্তার সাহেবা? সুরাইয়া প্রশ্নটি শুনে দীর্ঘশ্বাস ফেলে কিছু একটা বলতে চাইলেন। তার আগেই আসলাম সাহেব কথোপকথনের ইতি টানলেন। আজ আমরা আসি। নিয়তির জন্য দোয়া করবেন। হাসপাতালের সেই শীতাত নিয়ন্ত্রিত গণ্ডি থেকে বের হওয়ার পর বাইরের তপ্ত বাতাস নিয়তির অবশ শরীরে কেমন অদ্ভুত অসারতা এনে দিয়েছিল। বাসায় ফেরার পুরোটা পথ গাড়ির পেছনের সিটে মায়ের কোলে মাথা রেখে অচেতনের মতো শুয়েছিল সে। আধবোজা চোখ গড়িয়ে তখনও জল পড়ছে।
আসলাম সাহেব ড্রাইভ করার সময় একবারের জন্যও লুকিং গ্লাসের দিকে তাকাননি। উনার হাত দুটো স্টিয়ারিং হুইলকে শুধুমাত্র পোক্তভাবে ধরে রেখেছিল। প্রিয় এই শহরের চেনা রাস্তাগুলো আজ উনার কাছে কেমন অপরিচিত গোলকধাঁধামা লাগছে। যে সমাজকে তিনি এত বছর ধরে নিজের সততা আর নিয়মানুবর্তিতা দিয়ে জয় করেছিল, সেই সমাজের প্রতিটি ধূলিকণা যেন আজ তাকে পরিহাস করছে। বাসায় পৌঁছানোর পর রেহানা বেগম পরম মমতায় নিয়তিকে ঘরে নিয়ে এলেন। জানালার ভারী পর্দাগুলো টেনে দিলেন। ড্রেসিং টেবিলের উপর ওষুধের প্যাকেটগুলো সাজিয়ে রাখলেন। নিয়তির গায়ের জামাটা বদলে একটা নরম সুতির ফ্রক পরিয়ে দিলেন। রেহানা অত্যন্ত কোমল গলায় বললেন, মা, একটু উঠে বস। এই ওষুধটা খেয়ে নে। নিয়তি কোনো কথা না বলে মায়ের সাহায্য নিয়ে কোনোমতে উঠে বসল। মেয়েটার ঠোঁট দুটো দেখাচ্ছে শুকনো পাপড়ির ন্যায়। ওষুধটা খেয়ে সে আবার বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। কম্বলটা টেনে একদম চিবুক পর্যন্ত মুড়ি দিল। রেহানা বিছানার পাশে বসে নিয়তির কপালে হাত বুলাতে লাগলেন। রেহানার ভেতরের মাতৃত্বের অসহায় হাহাকার তিনি মেয়ের সামনে প্রকাশ করতে পারছিলেন না। একজন মা হিসেবে তিনি নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছেন ততক্ষণে। যে মেয়েকে তিনি নিজের চোখের আড়াল হতে দিতেন না, যাকে প্রতিটি মুহূর্তে আগলে রাখতেন, সেই মেয়ের সাথে নিজের ঘরে তার নিজের রক্তের একজন মানুষ এত বড় নৃশংসতা চালিয়ে গেল, আর তিনি তা টের পাননি। এই অপরাধবোধ রেহানার কলিজাটাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। ওষুধের আসল প্রতিক্রিয়া শুরু হল। নিয়তির পেটের ভেতর থেকে কেমন তীব্র মোচড় দিয়ে ওঠা ব্যথা ক্রমশ মেরুদণ্ড বেয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়তে লাগল। ব্যথার তীব্রতায় নিয়তির কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল। মেয়েটা 2 হাঁটু বুকের কাছাকাছি এনে নিজেকে গুটিয়ে নিল। ওহ! নিয়তির গলা দিয়ে অবরুদ্ধ গোঙানি বেরিয়ে এল। কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে? রেহানা তড়িঘড়ি করে মেয়ের আরও কাছে এগিয়ে এলেন। পেটের ভেতর কেমন যেন লাগছে মা। মনে হয় সব ছিঁড়ে যাচ্ছে। খুব ব্যথা। রেহানা লক্ষ্য করল তার মেয়ের কাপড়ের পেছনের অংশ রক্তে ভিজে যেতে শুরু করেছে। রেহানার ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। নিয়তি ব্যথায় আরও কুঁকড়ে গেল। বিছানায় ছটফট করতে লাগল। রেহানা বেগম আর স্থির থাকতে পারলেন না। তিনি নিয়তির ছোট ছোট হাত দুটোকে নিজের মুঠোয় ভরে নিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি আছি মা, তোর অভাগী মাটা এখনও বেঁচে আছে। তোর কিচ্ছু হবে না। তুই শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখ। আসলাম সাহেব সন্ধ্যার পর থেকেই বারান্দার এক কোণে একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসে আছেন। উনার ডান হাতের আঙুলের ফাঁকে জ্বলছে একটা বিড়ি। ধূমপানের অভ্যাস উনার বহু বছর আগেই ছুটে গিয়েছিল। কিন্তু আজ এই মানসিক বিপর্যয়ের রাতে ভেজা চোখে তিনি একটার পর একটা বিড়ি ফুঁকে চলছেন। নিয়তি পুরোপুরি ঘুমিয়ে পড়ার পর রেহানা ধীর পায়ে বারান্দার দরজার সামনে এসে দাঁড়ালেন। মুহূর্তেই তামাকের কড়া গন্ধ উনার নাকে এসে লাগল। তিনি দেখলেন উনার স্বামী বারান্দার এক কোণে কেমন কুঁকড়ে বসে আছেন। চোখের জলে তার সাদা পাঞ্জাবির কলার ভিজে জবজবে। নিয়তি ঘুমিয়েছে? আসলাম সাহেব না ঘুরেই খসখসে গলায় জিজ্ঞেস করলেন। অতিরিক্ত বীর ফুকার ফলে তার গলা একেবারে বসে গিয়েছে। হু! ব্লিডিং হচ্ছে। শরীরটা একদম শেষ হয়ে গেল মেয়েটার। রেহানা বারান্দার গ্রিল ধরে স্বামীর পাশে এসে দাঁড়ালেন। আসলাম সাহেবের হাতের জ্বলন্ত বিড়িটার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, আর কত খাবে? এমনিতেই কাশির চোটে কথা বলতে পারছ না। আসলাম সাহেব হাতের বিড়িটা ফেললেন না। ওটা আঙুলের মাঝে ধরে রেখেই অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস আত্মবিধ্বংসী সুরে বললেন, জানো রেহানা, ছোটবেলা মুরব্বিদের মুখে শুনে আসছি, অন্যকে সাহায্য করলে নাকি পুণ্য হয়। সেই পুণ্য আবার দ্বিগুণ হয়ে নিজের জীবনে ফিরে আসে। আমি তো আমার জীবনে কোনোদিন কারও ক্ষতি করিনি। শফিক যখন এসেছে তাকে নিজের ভাইয়ের মতো দেখেছি। ও আমার বাড়িতে এসেছে, আমার অন্ন খেয়েছে। আমার সেই পুণ্যগুলো কেন এমন দুঃস্বপ্ন হয়ে ফিরে এলো রেহানা? সৃষ্টিকর্তা কেন আমার নিষ্পাপ মেয়েটার জীবন দিয়ে আমার পরীক্ষা নিলেন? এ পরীক্ষায় পাশ করা নৈব চ। রেহানা, নৈব চ। বলতে বলতে আসলাম সাহেবের গলার স্বর বুঝে এল। তিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি 2 হাতে নিজের মুখটা ঢেকে হাউমাউ করে কেঁদে উঠলেন। একজন বাবার এই বুকফাটা কান্না বারান্দার নিস্তব্ধ বাতাসকে চিরে খান খান করে ফেল। রেহানাও আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি আসলাম সাহেবের কাঁধের উপর হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন।
এই মধ্যরাতের অন্ধকারে নিজেদেরই তৈরি করা সুরক্ষিত নীড়ে বসে এই মা-বাবা আজ চরমভাবে পরাজিত। তারা মা-বাবা হয়েও নিজ বাড়িতে নিজের সন্তানকে নরপিশাচের হাত থেকে রক্ষা করতে পারলেন না। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় লজ্জা একজন মা-বাবার জন্য আর কি হতে পারে? রেহানা চোখ মুছে বললেন, তাহলে এখন আমাদের কি করণীয়? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো শয়তানটা পার পেয়ে যাবে। নিয়তির এই অবস্থার বিচার আমরা কার কাছে চাইব? আসলাম সাহেব হাতের বিড়িটা গ্রিলের বাইরে ফেলে দিলেন। আগুনের স্ফুলিঙ্গটা নিচে পড়তে পড়তে মিলিয়ে গেল। উনার চোয়াল শক্ত হয়ে উঠল। আগামীকাল সকালেই আমি গ্রামে যাব, রেহানা। শফিকের সাথে একটা চূড়ান্ত বন্দোবস্ত তো করতেই হবে। ও কি ভেবেছে? আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়ে নিজের বুয়ের আঁচলের নিচে লুকিয়ে থাকবে? ছেড়ে দিলে তো হবে না। ওর এই পাপের হিসাব আমি কড়ায় গণ্ডায় উসুল করব। রেহানা প্রত্যুত্তরে কিছু বললেন না। তিনি শুধু স্বামীর দুই চেহারার দিকে তাকিয়ে রইলেন। পরের দিন কেবল ভোরের আলো ফুটতে শুরু করেছে। আসলাম সাহেব গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। উনার গাড়িটা যখন শহরের সীমানা পেরিয়ে কাঁচা রাস্তার দিকে এগোচ্ছিল, মাথার ভেতর কেবল নিয়তির সেই যন্ত্রণাকাতর মুখটা ভেসে উঠছিল। আজ তিনি একজন ক্ষিপ্ত পিতা, যে নিজের সন্তানের সম্ভ্রমহানির প্রতিশোধ নিতে যাচ্ছে। কয়েক ঘণ্টার জার্নি শেষে আসলাম সাহেবের গাড়িটা শফিকদের গ্রামের বাড়ির উঠোনে এসে থামল। আসলাম সাহেব এভাবে হুট করে কোনো আগাম নোটিশ ছাড়া গ্রামে আগমনে শফিকের পুরো পরিবার অত্যন্ত অবাক হল। উঠোনে দাঁড়িয়ে থাকা শফিকের বৃদ্ধ বাবা আর বাড়ির অন্য সদস্যরা আসলাম সাহেবকে দেখে ব্যস্ত হয়ে উঠলেন। আরে আসলাম, তুমি হঠাৎ এই সকালে? কোনো খারাপ খবর আছে নাকি? আসলাম সাহেব কারও সাথে কুশল বিনিময় করলেন না। উত্তর দিলেন না। তিনি সোজা বারান্দায় উঠে এলেন এবং কঠোর গলায় জিজ্ঞেস করলেন, শফিক কোথায়? আর ওর বউ রিনা কোথায়? ওদের দুজনকে এখনই এই ঘরে ডাকুন। আমি ওদের সাথে কথা বলবো। আসলামের গলার স্বরের অস্বাভাবিক টোন দেখে বাড়ির মুরব্বীরা আর কথা বাড়ানোর সাহস পেলেন না। শফিক আর রিনাকে ঘরের ভেতরের ছোট বৈঠকখানায় ডেকে আনা হল। শফিক ঘরে ঢুকল অত্যন্ত ভাবলেশহীন মুখ নিয়ে। শফিকের পেছনে রিনা এসে দাঁড়াল। তার চোখেও এক ধরনের প্রতিরক্ষামূলক চাউনি। আসলাম সাহেব ঘরের দরজাটা লাগিয়ে দিলেন। আচমকা শফিকের শার্টের কলার মুঠোর মধ্যে ধরে জিজ্ঞেস করলেন, শফিক, তুই আমার মেয়ের সাথে কি করেছিস যার জের বাচ্চা? শফিক শুরুতে একদম আকাশ থেকে পড়ার ভান করল। আমি আমি কি করমু নিয়তি মামুনির সাথে? কি বলেন দুলাভাই, কি হয়েছে? আসলাম শফিকের গালে ঠাঠিয়ে একটা চড় মেরে ফের জিজ্ঞেস করলেন, শুয়োরের বাচ্চা, তুই আমার ওইটুকুন ছোট্ট মেয়ের সাথে যে জঘন্য কাজটা করেছিস, তার সমস্ত মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে। এবার তুই নিজের মুখে বলবি নাকি তোরে পুলিশের ধোলাই খাওয়াব বল? আসলামের হুঙ্কারে বিন্দুমাত্র বিচলিত হল না শফিক। বরং সে রিনার দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি দিয়ে বলল, দেখেন দুলাভাই, আপনার মেয়ে শহরে বড় হয়েছে। ওর চরিত্রের তো কোনো গ্যারান্টি নাই। আজকালকার শহরের মেয়েরা কোথায় কার সাথে কি করে বেড়ায়, কোনো ছেলের সাথে ঘুরে বেড়ায়, তার কোনো হিসাব আছে? এখন নিজের দোষ থাকতে আমার মতো একটা ভদ্র মানুষের নামে মিথ্যা কলঙ্ক ছড়াচ্ছে। ওই তো একটা আস্ত নষ্ট মেয়ে। নষ্ট মেয়ে শব্দ দুটো শফিকের মুখ থেকে বের হওয়া মাত্রই আসলাম সাহেবের বুক কাঁপতে লাগল। কি বলছে এসব এই নরপশু? ক্লাস 6-এ পড়া একটা নিষ্পাপ মেয়ে, যার জরায়ু আজ ওষুধের তীব্র প্রতিক্রিয়ায় রক্তক্ষরণে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই এতটুকুন মেয়ের চরিত্রের দোষ খুঁজছে এই নরপশুটা। আসলাম সাহেব আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। এবার তিনি নিজের শরীরের সর্বশক্তি একত্র করে শফিককে ধুমধাম মারতে লাগলেন। এই আসলাম ভাই, এই আমার স্বামী গায়ে হাত তুললেন কেন? রিনা চিৎকার করে শফিকের দিকে ছুটে গেল। শহর থেকে এসে আমাদের বাড়িতে আমার স্বামীরই অকারণে মারতেছেন? কেন, কি করছে আমার স্বামী? শফিক ওর ঠোঁটের কোণ দিয়ে জর্দার লাল রস মুছতে মুছতে বলল, আমাকে মারলেন তো দুলাভাই। তা যদি এই কাজটা আমি করেও থাকি, তাহলে আপনি কি করবেন? কোর্ট কাচারি করবেন? পুলিশে মামলা দেবেন? দেন না। মামলা দিলে সম্মানটা কার যাবে? আপনার যাবে। আমারে আর কয়জন চিনে বলেন? আর সবচেয়ে বড় কথা, ওইটুকুন বাচ্চা মেয়ে নিয়তি, আপনি বাবা হয়ে পারবেন মেয়েরে কোর্টের ওই নোংরা ঝামেলার মধ্য দিয়ে নিয়ে যেতে? উকিলরা জজের সামনে ওর শরীরের ভেতরের খুঁটিনাটি নিয়ে সবার সামনে জেরা করবে, ও মুখ দেখাতে পারবে?
খবরের কাগজে নিয়তির নাম আর ছবি দিয়ে বড় বড় হেডলাইন লেখা হবে, আসলাম সাহেবের নাবালিকা মেয়ে, বাকিটুকু আর না বলি দুলাভাই। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে তো। ও কি এই সমাজে আর কোনোদিন কোনো ভালো ঘরে বিয়ে বসতে পারবে? ওর জিন্দেগি তো ওখানেই শেষ। বুঝছেন না দুলাভাই? শফিক একটু এগিয়ে এসে আসলাম সাহেবের মুখোমুখি দাঁড়াল। সস্তা জর্দার তীব্র বমি আনা গন্ধ আসলাম সাহেবের নাকে এসে লাগল। শফিক ফিসফিস করে বলল, ভুল তো মানুষেরই হয় দুলাভাই। কাজেই আমাকে মাফ করে দেন। এই ঘটনাটা এখানেই ভুলে যান। আমারে ঘাটাইলে কিন্তু আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়েই ঝামেলা বাঁধব। আমার কিচ্ছু হব না। আসলাম সাহেবের বুকের ভেতরটা এক নিমিষে খরাগ্রস্ত মরুভূমি হয়ে গেল। শফিক মিথ্যা বলেনি। এদেশের সমাজ ব্যবস্থাই এমন। এদেশে ধর্ষক হওয়ার চেয়ে ধর্ষিতা হওয়া ঢের অপরাধের। এ সমাজ অপরাধীকে শাস্তি দেওয়ার পরিবর্তে ভুক্তভোগীর চরিত্র হনন করতে বেশি ভালোবাসে। আসলাম সাহেব যদি আইনে দ্বারস্থ হন, তবে পুলিশ স্টেশন থেকে শুরু করে আদালতের কাঠগড়া প্রতিটি জায়গায় নিয়তিকে এক চরম লাঞ্ছনার মধ্য দিয়ে যেতে হবে। সমাজের তথাকথিত ভদ্র মানুষগুলো নিয়তির দিকে সহানুভূতির চোখে তাকাবে না। নিয়তির দিকে তাকাবে এক কুৎসিত, লোলুপ আর পরিহাসের চাউনি নিয়ে। স্কুলে ওর সহপাঠীরা ওকে এড়িয়ে চলবে। স্কুলের শিক্ষকরা ওর দিকে বাঁকা চোখে তাকাবে। খবরের কাগজের কাটতি বাড়ানোর জন্য নিয়তির ব্যক্তিগত জীবনকে বাজারে ফ্রন্ট পেইজে বিক্রি করা হবে। এই পুরুষতান্ত্রিক সমাজ শফিকের মতো পশুকে হয়তো কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে ছেড়ে দেবে, কিন্তু নিয়তিকে প্রতিটা মুহূর্তে জীবন্ত কবর দিতে দ্বিধাবোধ করবে না। আসলাম সাহেবের চোখের সামনে নিয়তির ভবিষ্যৎটা এক নিমিষে কেমন কুয়াশাচ্ছন্ন দেখাল। মেয়ের বেঁচে থাকার এই ন্যূনতম অধিকারটুকু, মাথা উঁচু করে শ্বাস নেওয়ার এই হকটুকুও যে এই জঘন্য সমাজ ব্যবস্থা কেড়ে নিবে, তা তিনি খুব স্পষ্ট উপলব্ধি করতে পারলেন। আসলাম সাহেব আর কোনো কথা বললেন না। চোখের সামনে তখন কেবল ভেসে উঠছিল নিয়তির সেই ব্যথায় কাতরানো নিষ্পাপ মুখটা। তিনি ঘুরে দাঁড়ালেন এবং ধীর পায়ে বৈঠকখানার দরজাটা খুলে বাইরের দিকে হাঁটতে লাগলেন। পেছনের ঘর থেকে শফিকের উল্লাস আর রিনার চিৎকার ভেসে আসছিল। কিন্তু আসলাম সাহেবের কান ততক্ষণে যেন বধির হয়ে গেছে। বাড়ি ফিরে আসলাম নিয়তির ঘরে ঢুকলেন। মেয়েটা তখনও বেঘোরে ঘুমাচ্ছে। তিনি মেয়ের পা দুটো বুকে চেপে ধরে নীরবে অশ্রু ফেলতে লাগলেন। মনে মনে আহাজারি চলতে লাগল। হে আল্লাহ! আমি কি করব? আমায় পথ দেখাও হে খোদা! এই অসহায় বাবাকে তুমি পথ দেখাও। হঠাৎ আসলাম সাহেব লক্ষ্য করলেন নিয়তির পা জোড়া শক্ত হয়ে গেছে। আঙুলগুলো ফ্যাকাশে সাদাবর্ণ ধারণ করছে। তিনি কুঞ্চিত ভ্রু নিয়ে মেয়ের চোখের দিকে তাকালেন। নিয়তিও তার দিকে তাকিয়ে আছে। তার দুচোখ ভরা অবিশ্বাস। সে তার বাবার স্পর্শকেও আর বিশ্বাস করতে পারছে না। আসলাম সাহেব চোখ জোড়া বড় বড় হয়ে গেল। মেয়ের চোখে তার প্রতি অবিশ্বাস দেখে গোটা শরীর শিউরে উঠল। দ্রুত পা ছেড়ে দিল নিয়তির। বুকভরা হাহাকার নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তিনি তার স্ত্রীকে জোরে জোরে ডাকতে লাগলেন। রেহানা! রেহানা! রেহানা জায়নামাজের উপর বসেছিলেন। তিনি একছুটে স্বামীর কাছে আসলেন। অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আসলাম সাহেব বিস্মিত স্বরে বললেন, আমার মেয়ে তো কোনোদিন আমাকে অবিশ্বাস করে না রেহানা। আমার মেয়ে তো আমার বুকটার মধ্যে শুয়ে গল্প শুনত। হুটহাট গালে চুমু খেত। মাথা থেকে খুঁজে খুঁজে পাকা চুল এনে দিত। ওর মধ্যে তো আমার আগের সেই মেয়ে নাই রেহানা। আমার নিয়তি কই রেহানা? আমার নিয়তিকে এনে দাও রেহানা। আমার খুকুকে আমার কাছে এনে দাও রেহানা। আমার খুকুকে আমার কাছে এনে দাও। আসলাম সাহেব এখনও কাঁদছেন। স্ত্রীর কাঁধে মাথা রেখে কাঁদছেন। আর রেহানা চোখ বন্ধ করে ফিসফিস করে পড়ে চলেছেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি তারই ওপর ভরসা করেছি। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।